ইলেভেনের আজকের পড়ানোর বিষয় হচ্ছে ডাইপোল মোমেন্ট অ্যান্ড রেজোনেন্স। ডাইপোল মোমেন্টের বাংলা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, আর রেজোনেন্সের বাংলা হচ্ছে সংস্পন্দন। এই টার্মগুলো মনে রাখবে। এর বাংলা টার্মটা একটু ভজঘটা, তাই রেজোনেন্স আর ডাইপোল মোমেন্ট। এই জায়গাটা থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন এখানে আসে। আমরা রেজোনেন্স এখানে পড়বো, আবার অর্গানিক কেমিস্ট্রিতেও পড়বো। প্রথমে আমরা যাবো আজকে ডাইপোল মোমেন্টের ব্যাপারে। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক কাকে বলে? যেমন দেখো, যদি সংজ্ঞাতে যাই তাহলে ডাইপোল মোমেন্টের সংজ্ঞা হচ্ছে কোনো একটা ধ্রুবীয় অণুর কোনো ধ্রুবীয় অনুষ্ঠিত পজিটিভ অথবা বা নেগেটিভ চার্জ এটাকে ই দিয়ে ধরলাম, এবং কেন্দ্রদ্বয় দূরত্বের কি ধরবো? দূরত্বটাকে আমরা ডি দিয়ে ডিনোট করলাম। গুণফলকে ওই অণুর ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক কেমন বা দ্বিমেরু ভ্রামক বলে। তাহলে কি হচ্ছে দ্বিমেরু ভ্রামককে আমরা মিউ দিয়ে ডিনোট করি। মিউ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু ডি। এবার যে এই কথাগুলো বললাম তার ব্যাখ্যাতে আমি যাচ্ছি। ফার্স্ট হচ্ছে ধ্রুবীয় অণুর ব্যাপারে। দেখো, ধ্রুবীয় অণু কাকে বলে? ধ্রুবীয় অণু কাকে বলে না, যে সকল অণুতে যে পরমাণুগুলো অংশগ্রহণ করে, পরমাণু আছে, তাদের যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকে তখন তাদেরকে বলা হয় ধ্রুবীয় অণু। যেমন ধরো এটা মুছি, যেমন ধরো HCl। ফর এক্সাম্পল কি বললাম না, HCl। দেখো HCl এই অণুটায় হাইড্রোজেনের সঙ্গে থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই কি হবে? বন্ধনস্থিত ইলেকট্রন জোড় ক্লোরিনের দিকে সরে যাবে, তাই না? কারণ এদিক ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাটাকেই ইলেকট্রোনেগেটিভিটি বলছে, সমযোজী বন্ধনস্থিত। যার কারণে এর মাথায় ডেল মাইনাস চার্জ, সামান্য মাইনাস চার্জ, নেগেটিভ চার্জ, কারণ ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, যা ছিল তার থেকে একটা ইলেকট্রন বেশি হয়ে কাছে সরে আসছে বেশি, তাই জন্য ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। আর এখানে ডেল পজিটিভ চার্জ জেনারেট করে, তাহলে দুটো পোলের সৃষ্টি হলো, দুটো মেরুর সৃষ্টি হলো। কেমন? তাহলে তাই এই ধরনের অণুর ক্ষেত্রে আমরা ডাইপোল মোমেন্টটা দেখতে পাবো, বা এইগুলোকে বলা হচ্ছে ধ্রুবীয় অণু। ধ্রুবীয় অণুর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট পরিলক্ষিত হয়। ধ্রুবীয় অণু কারা? যে সকল অণুতে বন্ধন সৃষ্টিকারী পরমাণুদ্বয়ের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকে। তাহলে এগুলো কারা হবে? অবশ্যই কোনো হেটারো অ্যাটমিক মলিকিউল হবে। কেমন? হেটারো অ্যাটমিক মলিকিউল, এগুলো তোমরা আগে জানো যে হেটারো অ্যাটমিক দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে যদি গঠিত হয়। আর এই ধরনের অণুগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো, ভালো করে খেয়াল করো, এই ধরনের অণু O2, এই ধরনের অণুগুলোর ক্ষেত্রে কিন্তু কারোর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য নেই দুটো পরমাণুর মধ্যে, তাই এগুলোর ক্ষেত্রে কিন্তু ডাইপোল মোমেন্ট সাধারণত দেখা যায় না। তাহলে এগুলো হচ্ছে হোমো অ্যাটমিক মলিকিউল। তাহলে সাধারণত হোমো অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট এই টার্মটা প্রযোজ্য হবে না।
হেটারো অ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট টার্মটা প্রযোজ্য হবে। এখন তাহলে ধ্রুবীয় অণু করা, যাদের মধ্যে যে বন্ধন সৃষ্টিকারী পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। অধ্রুবীয় করা, যেখানে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য নেই। এবার অনেক সময় দেখা যায় যে বেশ কিছু অণু আছে যাদের কি হয়, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকে পরমাণুগুলোর মধ্যে, তবুও সেগুলোর ডাইপোল মোমেন্ট কি হয়, 0 হয়। সেই সব নিয়ে আমরা এখানে আলোচনা হবে। তাহলে এই গেল হচ্ছে ধ্রুবীয় অণু আর অধ্রুবীয় অণুর ব্যাপার স্যাপার। এবার দেখো কি ঘটনা, এই ডাইপোল মোমেন্টের ব্যাপারটা যে কেবলমাত্র ধ্রুবীয় অণু হলেই যে ডাইপোল মোমেন্ট ব্যাপারটা আসবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় বেশ কিছু, আমার কথাটা একটু বলা ভুল হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে আমরা ধ্রুবীয় ব্যাপারটাকে দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ধ্রুবীয় বন্ধন আর একটা হচ্ছে ধ্রুবীয় অণু। কেমন? ধ্রুবীয় বন্ধন আর ধ্রুবীয় অণু, ভালো করে বুঝবে কি বললাম, ধ্রুবীয় বন্ধন আর ধ্রুবীয় অণু। তাহলে ডাইপোল মোমেন্টের সংজ্ঞাটা শুনলে, ডাইপোল মোমেন্ট সাধারণত কাদের দেখা যায়, ধ্রুবীয় অণু যারা, তাদের ক্ষেত্রে এই ডাইপোল মোমেন্ট কথাটা আসে। এখন ধ্রুবীয় অণু আর ধ্রুবীয় বন্ধন এর মধ্যে একটা পার্থক্য আছে। কি ব্যাপারটা? যেমন ধরো HCl এর কথা বলা হলো, HCl এর কথাটা, এখানে এই বন্ধনটাও ধ্রুবীয়, কারণ এখানে বন্ধনটার মধ্যে চার্জের সেপারেশন হচ্ছে। আবার এই অণুটাও ধ্রুবীয়। কেমন? আবার দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো CHCl3, এই অণুটার কীরকম, হাইড্রোজেন, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, এখানে প্রত্যেকটা বন্ধন ধ্রুবীয়, কারণ কার্বন হাইড্রোজেনের যেমন ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে, এদিকে সরে আসবে ইলেকট্রন, তেমন এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। প্রত্যেকটা অণুর কিন্তু কি আছে, প্রত্যেকটা বন্ধন কি হচ্ছে, ধ্রুবীয় প্রকৃতির বন্ধন। কেমন? তাহলে এটাও ধ্রুবীয়, বন্ধনগুলো ধ্রুবীয়, আবার অণুটাও ধ্রুবীয়। কেমন? এটা কেন, এর ব্যাখ্যায় আমি যাব। কিন্তু আবার আমার অণু আছে, দেখো BF3, এই অণুটা তুমি যদি বন্ধনগুলোকে লক্ষ্য করো, তাহলে দেখো এগুলো সব করাই কিন্তু ইলেকট্রন এদিকে সরে যাবে, ইলেকট্রন এদিকে সরে যাবে, ইলেকট্রন এদিকে সরে যাবে। তাহলে প্রত্যেকটা বন্ধন কিন্তু ধ্রুবীয় বন্ধন, কিন্তু দেখা যায় এই অণুটা অধ্রুবীয় হয়। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম, ধ্রুবীয় বন্ধন আর ধ্রুবীয় অণুর মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি কোনো অণুর মধ্যে ধ্রুবীয় বন্ধন থাকে, তাহলে অণুগুলোর যে ডাইপোল মোমেন্ট থাকবেই, অণুটা যে ধ্রুবীয় হবেই, সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই। মানে কি হলো, ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে অণু হয় অধ্রুবীয়। এটা খাতায় নোট করো। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক কোনো অণুর ক্ষেত্রে যদি মিউ ইকুয়াল টু 0 হয়, তাহলে অণুটা হবে অধ্রুবীয় হবে। কেমন? আর যদি মিউ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে হবে ধ্রুবীয়। এটা খেয়াল রাখতে হবে। কেমন? এখন কথাটা হচ্ছে, এই যে অধ্রুবীয় কথাটা বলছি, আমরা সংজ্ঞাতে কি বললাম, ধ্রুবীয় অণু, তাই তো? ধ্রুবীয় অণুর কথা বলেছিলাম। তাহলে ধ্রুবীয় অণু মাত্রই কি হবে, মিউ ইকুয়াল টু 0 হবে। এখন ধ্রুবীয় অণু কখন হবে, যদি কোনো বন্ধনটা ধ্রুবীয় হয়। যেমন বন্ধন ধ্রুবীয় হলে তবেই অণু ধ্রুবীয় হবে। তা বলে আবার এখানে একটা ব্যাপার আছে, বন্ধন ধ্রুবীয় হলেই অণু ধ্রুবীয় হবে, এরকম কোনো কথা নেই। তাহলে কি বললাম না, ধ্রুবীয় অণু হতে গেলে বন্ধন ধ্রুবীয় হতেই হবে। কেমন? কিন্তু আবার উল্টো দিক থেকে আমরা বলতে পারি যে বন্ধন ধ্রুবীয় হলেই ধ্রুবীয় অণু হয়ে যাবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। আমরা এক্সাম্পল যখন পড়বো তখনই বুঝতে পারবে। দেখো আমি এবার এক্সাম্পলে যাচ্ছি। তাহলে মিউ ইকুয়াল টু, আমরা ডাইপোল মোমেন্টের সংজ্ঞা বললাম। তাহলে ডাইপোল মোমেন্ট থাকতে গেলে, বা কোনো অণুকে ডাইপোল মোমেন্ট থাকলে সেটাকে বলা হবে ধ্রুবীয় অণু, ডাইপোল মোমেন্ট না থাকলে বলা হবে অধ্রুবীয় অণু। ধ্রুবীয় অণু হতে গেলে তার বন্ধনগুলোকে অবশ্যই ধ্রুবীয় হতে হবে। কেমন? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধন ধ্রুবীয় কিন্তু অধ্রুবীয় অণু, সেই এক্সাম্পলগুলো আমরা পড়বো। কেমন?
কার ধ্রুবীয়তা আছে, কার ধ্রুবীয়তা নেই, এই ব্যাপার নিয়ে আমরা পড়ব। যেমন ফার্স্ট এক্সাম্পলেই আমরা যাচ্ছি, চলো, সেটা হচ্ছে CO2 অণুর ক্ষেত্রে। যেমন প্রথমেই যাচ্ছি আমরা CO2 অণুর ক্ষেত্রে। দেখো CO2 এর স্ট্রাকচার তোমরা আগে পড়েছো, কোথা থেকে? বেনজলের ওখানে পড়েছো বা শঙ্করায়নের ওখানে পড়েছো। CO2 এর যদি দেখো, কার্বন এখানে sp সংকরায়িত আছে, তাহলে ডবল বন্ড, কার্বনে কোনো লোন পেয়ার নেই, তাহলে এই হচ্ছে। তাহলে এখানে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অবশ্যই অক্সিজেনের। তাহলে এদিকে ইলেকট্রনগুলো কোন দিকে মুভ করবে? এদিকে। আবার এখানে ইলেকট্রনগুলো কোন দিকে মুভ করবে? এদিকে। এবার ক্লাস 11-এর স্টুডেন্টরা যারা ফিজিক্স পড়ছো, তারা সবাই এর ভেক্টর পড়া হয়ে গেছে। এই ডাইপোল মোমেন্টও একটা ভেক্টর রাশি। তাহলে ডাইপোল মোমেন্টও একটা ভেক্টর রাশি, যার মান এবং অভিমুখ 2 আছে। তাহলে এই যে বন্ধনের যে ধ্রুবীয়তা, এই যে বন্ধনটার যে পোলারিটি, যেদিকে ইলেকট্রনগুলো সরছে, সেটাকে আমরা এই চিহ্ন দিয়ে দেখালাম। আবার এই বন্ধনগুলো যেদিকে সরছে, সেটাকে আমরা এই চিহ্ন দিয়ে দেখালাম। এখন দেখো, দুটো সমমানের ভেক্টর। সমমান কেন? দেখো, একই পরমাণু আছে, এখানেও একই পরমাণু। দুটো সমমানের ভেক্টর পরস্পরের বিপরীতে কাজ করছে, তাহলে একটা অপরটাকে তো প্রশমিত করবে, যার কারণে এখানে কি হয়ে যায়? মিউ ইকুয়াল টু বা ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0। তাহলে CO2 অণুটায়, দেখো CO2 অণুটায় ধ্রুবীয় বন্ধন উপস্থিত। CO বন্ধনগুলো ধ্রুবীয়, কিন্তু অণুটা হচ্ছে অধ্রুবীয়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কোশ্চেনটা কি বলছিল, খাতায় নোট করবে। CO2 অণুতে CO বন্ধন ধ্রুবীয় হওয়া সত্ত্বেও অণুটি অধ্রুবীয় হয় কেন? তাহলে কীভাবে অ্যান্সার লিখবো আমরা? না, CO2 অণুর গঠন লক্ষ্য করলে দেখা যায়, CO2 অণুতে উপস্থিত দুটি CO বন্ধনের বন্ধন ধ্রুবীয়তা বা বন্ধন দ্বিমেরু ভ্রামক পরস্পরের বিপরীতে ক্রিয়া করে। বন্ধন দ্বিমেরু ভ্রামক পরস্পরের বিপরীতে ক্রিয়া করে, যার কারণে লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান, লব্ধি দ্বিমেরু ভ্রামক, এই দুটোর লব্ধি দ্বিমেরু ভ্রামক সেটা 0 হয়ে যায়। তাই CO2 অণুটা অধ্রুবীয় প্রকৃতির। ক্লিয়ার? নেক্সট আমরা যাব, দেখো আর একটা এক্সাম্পলে বললো SO3 এবং SO2 এদের মধ্যে কোনটা ধ্রুবীয়, কোনটা অধ্রুবীয় বলো। বা উল্টোভাবে বলতে পারে, SO2 ধ্রুবীয় কিন্তু SO3 অধ্রুবীয় কেন? সেম ঘটনা দেখো। তাহলে SO3 এর গঠনটা কি? ডবল বন্ড, এই ডবল বন্ড, এই ডবল বন্ড, ঠিক আছে। আর SO2 এর গঠন কি? এখানে একটা লোন পেয়ার, এই ডবল বন্ড, এখন এই ডবল বন্ড। কেমন? তাহলে এখানে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? না অক্সিজেনের। তাহলে এখান থেকে এদিকে ইলেকট্রন সরবে, এদিক থেকে এটা ইলেকট্রন সরবে, এদিক থেকে এদিকে ইলেকট্রন সরবে। এখন দেখো, এই দুটোর লব্ধি কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে। এই দুটোর লব্ধি এদিকে কাজ করবে, এটা আর এটার লব্ধি এদিকে কাজ করবে। আর ঠিক তার বিপরীতে এই লব্ধিটা কাজ করবে। কেমন? তাহলে এখন যদি আমরা ভেক্টর যোগফলের সূত্র বলি, দেখা যাবে তাহলে এই দুটোর লব্ধি আর এটা সমান মানে। কেমন? তাহলে এই দুটো পরস্পরের বিপরীতে কাজ করছে। দুটো ভেক্টর, সমমানের ভেক্টর পরস্পরের বিপরীতে কাজ করছে, যেহেতু বন্ধনগুলো একই প্রকার। কেমন? বিপরীতে কাজ করছে। তাহলে দ্বিমেরু ভ্রামকের, তিনটে বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধি কি হবে? 0 হবে। অপরদিকে দেখো, SO2 এর ক্ষেত্রে এটা আর এটা, আর কি? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সবসময় বাইরের দিকে বেরোতেই হয়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এদিক দিয়েও বেরোবে না, এদিক দিয়েও বেরোবে না, বা এদিক দিয়ে বেরোবে না। কেন? কারণ এদিক দিয়ে বেরোতে গেলে এই বন্ধন ইলেকট্রন জোড় বা এই বন্ধন ইলেকট্রন জোড় দিয়ে বিকর্ষণ হবে। তাহলে এই বিকর্ষণ বলটা সবথেকে কোথায় কম? এদিক দিয়ে যদি বেরোয়, কারণ দূরত্বটা বেশি। যত দূরত্ব বেশি হবে তত বিকর্ষণ বলটা কম হয় কুলম্বের সূত্র অনুসারে। তাহলে ওই জন্য সবসময় বন্ধন ইলেকট্রন জোড় থেকে যেদিকে দূরত্ব বেশি পাবে সেদিক দিয়ে বেরোবে যায়। ওই জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মনে রাখবে সবসময় উপর দিকে বেরোতে চায়। তাহলে এই ভ্রামকটা কোন দিকে কাজ করছে? এদিকে। কিন্তু তাহলে এটাও তোমরা বলতে পারো যে এই দুটোর লব্ধিটা এর বিপরীতে কাজ করছে, তাহলে মিউ ইকুয়াল টু 0। কিন্তু না, কেন? কারণ এই যে বেরোনোর
ব্যাপারটা, এই যে ভেক্টরটা, সেটা কিন্তু এই ভেক্টর দ্বয়ের যোগফলের সমান নয়, একই টাইপের ভেক্টর কিন্তু এরা নয়। কেমন? যার কারণে এখানে মিউ নট ইকুয়াল টু 0 হয়, কারণ এটা আর এটা লব্ধি, মানে এটা বিপরীত মুখে কাজ করছে ঠিক কথা, তার জন্য কিছুটা প্রশমিত হচ্ছে, কিন্তু 0 হচ্ছে না, কারণ দুটো সমমানের ভেক্টর নয়। কেমন? যার কারণে SO2 হচ্ছে ধ্রুবীয়, SO2 ধ্রুবীয়, মিউ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখে দিই মিউ নট ইকুয়াল টু 0 হলে ধ্রুবীয়। কেমন? তাহলে এখানে নট ইকুয়াল টু, তাহলে SO2 ধ্রুবীয় কিন্তু SO3 অধ্রুবীয়। কেমন? তাহলে এই দু তিনটে এক্সাম্পল দিলাম। নেক্সট দেখো, এই কোশ্চেনটা খুব পরে, BF3 অণুতে তিনটে ধ্রুবীয় BF বন্ধন বর্তমান, কিন্তু তবুও অণুটা অধ্রুবীয় কেন? তাহলে BF3 দিয়ে ব্যাখ্যা যাচ্ছে। আবার কোশ্চেনটা বলছি, 3 নম্বর কোশ্চেন বলছি, তার মানে BF3 অণুতে প্রত্যেকটা BF বন্ধন বা তিনটে BF বন্ধন ধ্রুবীয় প্রকৃতির, তবুও BF3 অণুটা অধ্রুবীয় কেন? দেখো, তাহলে এই বোরন, ফ্লোরিন, 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 দেখো এই। এবার আশা করি আগেরগুলো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তাহলে এদিকে এর দ্বিমেরু ভ্রামক, বন্ধন ভ্রামক, বন্ধন দ্বিমেরু ভ্রামক, এ বন্ধন দ্বিমেরু ভ্রামক কাজ করছে, এই দুটো লব্ধি এদিকে কাজ করছে। এটা কি হচ্ছে না, পরস্পরের বিপরীতে একে অপরকে প্রশমিত করছে, যার কারণে মিউ ইকুয়াল টু 0 হচ্ছে। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, বললো NH3 আর NF3 এর মধ্যে, তাহলে 4 নম্বর কোশ্চেনের কথা আমরা বলছি, ভালো করে কোশ্চেনটা শোনো। NH3 এবং NF3 এর মধ্যে কার দ্বিমেরু ভ্রামক বেশি এবং কেন? NH3 অ্যান্ড NF3 এর মধ্যে কার দ্বিমেরু ভ্রামক বেশি এবং কেন? তাহলে কে? না, NH3 অ্যান্ড NF3। তাহলে যখনই এটা দেবে, প্রথমে তাদের গঠন এঁকে ফেলো। প্রথমে তাদের গঠন আঁকলে দেখবে কোশ্চেনটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তোমাকে লিখতেও হবে যে গঠন এঁকে পাই। তো N একটা লোন পেয়ার, H N লোন পেয়ার। এগুলো তোমরা ভিডিওগুলো পজ করে করে নিজেরা করার চেষ্টা করবে, তাহলে দেখবে আরো ভালো লাগবে সাবজেক্টটা, বা এই পোর্শনটা ভালো লাগবে। আমি এই যে বললাম, যখনই গঠন রেখে দিলাম, নিজেরা পজ করে দাও ভিডিওটা, দিয়ে ভাবার চেষ্টা করো, তারপর আমার ভিডিওটা আবার দেখো। কেমন? তাহলে দেখো, NH3 আর NF3 এর মধ্যে কার, যদি এখানে ফার্স্ট NH3 নিয়ে আলোচনা হবে, তাহলে লোন পেয়ার কোন দিকে যাবে? তাহলে এর দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে কাজ করছে? বন্ধন ভ্রামকটা এদিকে কাজ করছে। এর ক্ষেত্রে কোন দিকে কাজ করবে? অবশ্যই নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে এদিকে, এর ক্ষেত্রেও এদিকে কাজ করবে, আর এর ক্ষেত্রে এদিকে কাজ করবে। তাহলে এই তিনটের লব্ধি আবার কোন দিকে? এদিকেই কাজ করবে, তিনটের লব্ধি। যার কারণে দেখো, এরকম প্রশমনের কোনো ব্যাপার নেই, বরঞ্চ এর লব্ধিটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে যার কারণে মিউ একই দিকে কাজ করছে, যার কারণে এটা যোগফল হবে। তাই মিউ ইকুয়াল টু 0 নয়, মিউ নট ইকুয়াল টু 0 হবে। এবার এটাই চলো, এখানে দেখো এই 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 তাহলে আমি মিউ নট ইকুয়াল টু 0, তার জায়গায় এখানে আমি লিখি যে এটা মিউ 1 ধরি। কেমন? মিউ 1 ধরি, সেটা মিউ 1টা নট ইকুয়াল টু 0। এবার দেখো এর ক্ষেত্রে কি হয়? এটা এদিকে লব্ধি, আর এদের ক্ষেত্রে লব্ধিটা এদিকে কাজ করে। তাহলে দেখো, এই দুটো লব্ধি, তিনটের লব্ধি এদিকে কাজ করছে, আর এটা এদিকে কাজ করছে। তাহলে পরস্পরের বিপরীত মুখে কাজ করছে, তাহলে একটা অপরটাকে কি হবে? প্রশমিত করবে। যেমন একটা অপরটাকে প্রশমিত করবে। তাহলে মিউ 2 এটাকে আমরা যদি ধরি, তাহলে অবশ্যই মিউ 1 গ্রেটার দ্যান মিউ 2 হবে, কারণ এখানে তো একটা অপরটাকে প্রশমিত করে, যেখানে এখানে একটা অপরটাকে যোগ হচ্ছে, অ্যাডিশন। এখানে কি হচ্ছে? প্রশমিত করছে, যার কারণে মিউ 1 গ্রেটার দ্যান মিউ 2 হবে। ক্লিয়ার আশা করি? তাহলে এই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো? প্রথমেই লিখবো যে NH3 এবং NF3 গঠন হলো নিম্নরূপ। গঠন না কারণ NH3 গঠন লক্ষ্য করলে দেখা যায়, নাইট্রোজেন স্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের দ্বিমেরু ভ্রামকের মান এবং NH বন্ধনস্থিত বন্ধনগুলোর বন্ধন ভ্রামকের মান পরস্পর একই দিকে কাজ করে। সব NH বন্ধনগুলির বন্ধন ভ্রামকগুলির লব্ধির মান একই দিকে কাজ করে। অপরদিকে NF3 অণুর NF বন্ধনগুলোর লব্ধির মান N এর উপর স্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বন্ধন ভ্রামকের দ্বিমেরু ভ্রামকের লব্ধির মানের বিপরীতে কাজ করে, যার কারণে মিউ 1 গ্রেটার দ্যান মিউ 2 হয়। কেমন? নেক্সট আমরা পরের কোশ্চেন আলোচনা করছি, এটাও খুব ইম্পর্টেন্ট।
CH-Cl3 আর CCl4 এই দুটোর ক্ষেত্রে। এবার পরের কোশ্চেন আমাদের হচ্ছে CH-Cl3 আর CCl4 এর ক্ষেত্রে CH-Cl3 আর CCl4 কার বন্ধন ভ্রামকের মান বেশি, কেন? দেখো CH-Cl3 স্ট্রাকচার যদি দেখো, এই H, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, Cl, Cl আর Cl। এখানে CCl4 এর স্ট্রাকচার যদি দেখো, Cl, 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 এই Cl। তাহলে এই অনুযায়ী কি হচ্ছে, এখানে কি এদিকে কাজ করবে, কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেদিকে যাবে ইলেকট্রন জোড় বন্ধন ভ্রামকের মান। আর এর ক্ষেত্রে কি হবে, এদিকে। তাহলে দেখো এই তিনটে লোক দিয়ে আর এটা পরস্পরের একই দিকে কাজ করছে, তার মানে এটা কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা ধরলাম μ1। এবার দেখো এটা এটা সরি এভাবে না দেখিয়ে এই এই এবং এই, আর এটা কাজ করবে। তাহলে এই তিনটে লোক দিয়ে আর এটা পরস্পরের বিপরীতে কাজ করছে, এবং দেখা যায় এই তিনটে লোক দিয়ে এবং এটা এক সমান হয়ে যায়, মানে একটা অপরটাকে পুরোপুরি প্রশমিত করে। তাহলে এটা যদি μ2 হয়, তাহলে μ2 ইকুয়াল টু 0, বাট μ1 নট ইকুয়াল টু 0। তাহলে কি হলো, μ1 গ্রেটার দ্যান μ2। অনেক সময় কোশ্চেন আছে CCl4 এর দ্বিমেরু ভ্রামকের মান 0 হয় কেন, একইভাবে অ্যান্সার দিতে হবে গঠন এঁকে। ক্লিয়ার? ব্যাস এইগুলো আছে। এবার নেক্সট আমি অন্য একটা টপিকে, অন্য টাইপের একটু অণুতে যাই, সেটা হচ্ছে সিস ট্রান্স অনুক্ষেত্র। এই সিস ট্রান্স ব্যাপারটা তোমরা কিন্তু আগে জানো না। সিস ট্রান্স ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিই, তারপর আমি যাচ্ছি। দেখো সিস ট্রান্স ব্যাপারটা কি, কোনো একটা সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, CH ডবল বন্ড CH। তাহলে এখানে কার্বনের প্রত্যেকটা কার্বন থেকে 3টে করে হাত পূর্ণ হয়েছে। তাহলে এখানে আরেকটা করে দিলাম Cl, এখানে একটা দিলাম Cl। তাহলে এই যে অণুটা, এটা সাধারণ সংকেত আঁকলাম, এটা কিরকম হতে পারে দেখো। দেখো একটা এরকম হতে পারে C ডবল বন্ড C, এই একটা হাইড্রোজেন, এই একটা ক্লোরিন, আর এখানে একটা হাইড্রোজেনকে আঁকলাম, এখানে একটা ক্লোরিনকে আঁকলাম। এটা একটা টাইপ হতে পারে। আর একটা টাইপ হতে পারে C ডবল বন্ড C, এটা একটা Cl, এইটা একটা Cl, এটা একটা H, এটা একটা H। অনেকে এরকম না করে এখানে Cl এখানে H, এখানে Cl এখানে Cl এখানে H, এখানে H এখানে Clও করতে পারো। আবার অনেকে বলতে পারো না Cl দুটোকে উপরে লিখবো, এটা কিন্তু একই ব্যাপার হবে। যেমন তাহলে ব্যাপারটা কি দেখো, এই বন্ধন বরাবর যদি আমরা একটা স্ট্রেট লাইন টানি, এদের বন্ধন বরাবর যদি আমরা একটা তল টানি, এবং তলের এর ক্ষেত্রে দেখো তলের ওপর দিকে দুটোই হাইড্রোজেন পরমাণু আছে, আর নিচের দিকে দুটোই ক্লোরিন আছে। এর ক্ষেত্রে ওপর দিকে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন, নিচের দিকে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন। যদি সমজাতীয় পরমাণুগুলো একই দিকে থাকে, তখন তাকে বলা হয় সিস আইসোমার। এটা খেয়াল করো, আমি পরে আরও এই নিয়ে অর্গানিকে আলোচনা হবে। সমজাতীয় পরমাণুগুলো একই দিকে থাকলে তাকে বলা হয় সিস আইসোমার, আর সমজাতীয় পরমাণুগুলো বিপরীত দিকে থাকলে তখন তাকে বলা হয় ট্রান্স আইসোমার। এখন এদের মিউ নিয়ে আলোচনা করতে বললো এদের দ্বিমেরু ভ্রামকের মান কি হবে সেই নিয়ে আলোচনা করো। এদের দ্বিমেরু ভ্রামকের মান কি হবে সেই নিয়ে আলোচনা করো। তাহলে এদের দ্বিমেরু ভ্রামকের মান কি হবে দেখো, সবসময় মনে রাখবে মিউ অফ সিজ সবসময় গ্রেটার দ্যান মিউ অফ ট্রান্স হয়। কেন হয় দেখো, এর ভ্রামকের মান এদিকে কাজ করছে, এটার মান এদিকে কাজ করছে, তাই তো। এই দুটোর লব্ধি কি, যোগফল, এটা হবে। আবার এর ক্ষেত্রে দেখো ভ্রামকের মানটা এদিকে কাজ করছে, এর ক্ষেত্রে ভ্রামকের মানটা এদিকে কাজ করছে। তাহলে এটা কি হচ্ছে না, পরস্পরের বিপরীতে কাজ করছে। তাহলে এটা ধরো এই করলাম, তাহলে এটাকে ধরো μ2 ধরলাম, এর ক্ষেত্রে ধরো আমরা μ1 ধরলাম। তাহলে μ1 অলওয়েজ গ্রেটার দ্যান μ2 হবে, কারণ এটা একটা অপরকে প্রশমিত করছে, কিন্তু এই দুটো আমরা যোগফল পাবো, তেমন একই দিকে কাজ করছে। ক্লিয়ার? নেক্সট এবার আমরা যাচ্ছি আর একটা টাইপে, সেটা হচ্ছে অর্থ মেটা এই ধরনের আইসোমারের ক্ষেত্রে কিরকম ব্যাপারটা দেখো। দেখো
অর্থ প্যারা ব্যাপারটা কি শুনে নাও ভালো করে। ধরো এই একটা বেঞ্জিন রিং, হ্যাঁ, এটা ভালো করে শুনবে, এগুলো তোমাদের কাছে অজানা, এটা একবার দেখে নাও, খাতায় এঁকে নাও, তারপর কোশ্চেন নিয়ে আলোচনা হবে। এই ধরো বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং এর এখানে কি আছে, প্রত্যেকটাতে একটা করে কার্বন আছে, যেমন এই প্রত্যেকটাতে একটা করে কার্বন আছে, ভালো করে কথাগুলো শুনবে, প্রত্যেকটাতে একটা করে কার্বন আছে, প্রত্যেকটাতে একটা করে কার্বন উপস্থিত, কার্বন উপস্থিত, এবং এখানে একটা সিঙ্গেল, এগুলো সিগমা বন্ড, একটা অন্তর অন্তর একটা করে পাই বন্ধন আছে, এই প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন আছে। এটা হচ্ছে বেঞ্জিন রিং এর স্ট্রাকচার, বেঞ্জিন। কেমন? তাহলে বেঞ্জিনের সংকেত কি না, সাধারণ অবস্থা বেঞ্জিনকে আমরা C6H6 দিয়ে ডিনোট করি। এখন এই স্ট্রাকচারটা এখান থেকে C6H6 দিয়ে বেঞ্জিনকে ডিনোট করি, এখান থেকে ধরো এই হাইড্রোজেনটা চলে গেল, তার জায়গায় কি ঢুকলো, তার জায়গায় একটা ধরো গ্রুপ এলো, এটাকে বলা হয় প্রতিস্থাপন, একটা ক্লোরিন এলো, ক্লোরিন পরমাণু ঢুকলো। যেমন এই যৌগটাকে বলা হবে ক্লোরোবেঞ্জিন। কি বলা হবে? ক্লোরোবেঞ্জিন। এখন এবার ক্লোরোবেঞ্জিনটা হয়ে যাওয়ার পর এই ক্লোরিন গ্রুপটার সাপেক্ষে ভালো করে খেয়াল করো, যখন এই যদি হাইড্রোজেন থাকে, এখানে যদি হাইড্রোজেন থাকে, শুধু যদি বেঞ্জিনই থাকে, শুধু যদি বেঞ্জিনই থাকে, তখন কিন্তু এই যে কার্বনগুলোর কোনো পজিশন নেই, কোনো আলাদা আলাদা কোনো পজিশন নেই। যেই এখান থেকে হাইড্রোজেন চলে গিয়ে, সেটা এখান থেকেও হতে পারে, এখান থেকে ধরো হাইড্রোজেন চলে গিয়ে চলে গেল, দিয়ে ক্লোরিন ঢুকলো, তখন এই কার্বনটা বাদে বাকি কার্বনগুলোর একটা করে পজিশন নাম দেওয়া হয়। যেমন এই দুটো কার্বনকে, এই দুটো কার্বনকে, কোন কার্বনগুলোকে, গ্রুপের কাছে যে কার্বনগুলো আছে, যে কার্বনের সঙ্গে গ্রুপ যুক্ত তার কাছে যেগুলো আছে পাশাপাশি, সেগুলোকে বলা হয় অর্থ পজিশন। অর্থ, সেগুলোকে বলা হয় অর্থ পজিশন। যে কার্বনগুলো অর্থর পরে আছে, অর্থর সঙ্গে লেগে আছে, সেগুলোকে বলা হয় মেটা পজিশন। মেটা পজিশন। আর একদম অপোজিটে যেটা আছে, একদম অপোজিটে যেটা আছে, সেটাকে বলা হয় প্যারা পজিশন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে অর্থ, মেটা আর প্যারা পজিশন নিয়ে প্যারা পজিশন। কেমন? তাহলে এই যৌগটার মধ্যে যদি ধরো আমি এখানে আর একটা ক্লোরিন ঢোকাই, এখানে যদি আর একটা ক্লোরিন ঢোকাই, তাহলে এর নাম কি হবে? অর্থ ডাইক্লোরোবেঞ্জিন। এর নাম হবে অর্থ ডাইক্লোরোবেঞ্জিন। যদি এখানে না ঢুকিয়ে, এখানে ধরো হাইড্রোজেন রইল, আমি এখানে ঢোকালাম, তুমি এখানে অর্থ যা তুমি এখানেও ঢোকাতে পারতে ক্লোরিন, হ্যাঁ, সেটাও অর্থ হতো, ডাইক্লোরো হতো। ডাইক্লোরো কেন? এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, বা এখানে একটা ক্লোরিন, এখানে ক্লোরিন। যদি এখানে ক্লোরিন ঢোকে তাহলে কি হবে? মেটা ডাইক্লোরো, মেটা ডাইক্লোরোবেঞ্জিন। যদি এখানে না ঢুকিয়ে এখানে ঢোকাই ক্লোরিন, তাহলে হবে প্যারা ডাইক্লোরোবেঞ্জিন। কেমন? আর যদি এখানে ঢোকাই তাহলে কি হবে? এখানে না ঢুকিয়ে তাহলেও মেটা, যদি এখানে ঢুকাই, এখানে না ঢুকিয়ে, তাহলেও কিন্তু অর্থ। কেমন? ব্যাপারটা বুঝতে পারলো? এই হচ্ছে অর্থ প্যারার ব্যাপারটা। কেমন? এবার আমি এক্সাম্পলে যাচ্ছি, দেখো এখান থেকে একটা তোমাদের কোশ্চেন আছে, সেই ব্যাপারটা যাচ্ছি, দেখো। দেখো ধরো বললো বেঞ্জিনকে এইভাবেও দেখানো যায়, ওইভাবে ইয়েটা না দেখিয়ে তিনটে আমি গোল করে দেবে, তাহলেই হবে। সেটা সংস্পন্দন কেন হয়? সংস্পন্দন আমরা বলতে পারবো। সিএল, এই ধরো সিএল, এই ধরো সিএল, সিএল, এই সিএল, সিএল। তাহলে এটা কি? অর্থ ডাইক্লোরোবেঞ্জিন। এটা হচ্ছে অর্থ ডাইক্লোরো, অর্থ আইসোমার সমাবয়ব। এটা কি? মেটা ডাইক্লোরো, মেটা ডাইক্লোরো। এটা কি? প্যারা ডাইক্লোরোবেঞ্জিন। ক্লিয়ার? তাহলে এবার এদের দ্বিমেরু ভ্রামক নিয়ে আলোচনা করতে হবে। দেখো এটা থেকে বুঝতে পারছো এর কোন দিকে কাজ করে, এটা কার্বন আছে, তাহলে এদিকে সরে যাবে, এর কি? এদিকে।
তাহলে দুটো বিপরীত মুখে, তাহলে মিউ ইকুয়াল টু কী হয়ে যায় 0। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে দেখো এদিকে কাজ করে, এর ক্ষেত্রে এদিকে কাজ করে, তাহলে এই দুটোর লব্ধি যেটা সেটা ওর মিউ এর মান হবে। মিউ, এটা আমরা মিউ 2 ধরলাম, এটা মিউ 3 ধরলাম, যেমন এটা হচ্ছে মিউ 2। আবার এর ক্ষেত্রে ধরো কোন দিকে কাজ করছে, না এই কাজ করছে, আর এর ক্ষেত্রে এই কাজ করছে। তাহলে ভেক্টরের সূত্রানুসারে কোনটার মান বেশি হবে, কোন ভেক্টরটার লব্ধির মানটা বেশি হবে? অবশ্যই এটা। এটা যদি মিউ 1 ধরি, তাহলে মিউ 1 গ্রেটার দ্যান হয় মিউ 2 গ্রেটার দ্যান হয় মিউ 3। মিউ 3টা তো 0 হচ্ছে। তাহলে এই হচ্ছে অর্থ সবসময়, তাহলে কি মনে রাখতে হবে, অর্থ সবসময় বেশি, অর্থটা সবসময় বেশি হবে। যেমন অর্থ অলওয়েজ গ্রেটার দ্যান মেটা গ্রেটার দ্যান প্যারা সমান। যেমন তাহলে এই হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ডাইপোল মোমেন্ট নিয়ে আর বিশেষ কিছু কোশ্চেন তোমাদের বই নেই, যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম সেগুলো নিয়ে এগুলো করলেই হবে। যেমন নেক্সট আমরা যাবটা যাব সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স ব্যাপারটা একটু ডিফিকাল্ট, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে খাতায়, একটু বুঝতে অসুবিধা হবে। এখন করো, তারপর লকডাউন উঠে গেলে আমি আবার প্র্যাকটিস করাবো, কেমন? তাহলে রেজোনেন্স ব্যাপারটা একটু পড়ো, নোট ফলো করো, উঠে গেলে আমি আবার প্র্যাকটিস করাবো। তাহলে রেজোনেন্সের সংজ্ঞা বা যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি জাস্ট বলে যাচ্ছি। আসল যে জায়গাটা, যেখানটা কোশ্চেনটা পড়ে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি এখানে। রেজোনেন্সের সংজ্ঞা কি বলছে? বলছে কোনো অণু বা আয়ন উহা মধ্যস্থ ইলেকট্রনগুলির নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বা আধানগুলো, তাহলে কি বললাম, কোনো অণু বা আয়ন উহা মধ্যস্থ ইলেকট্রন, ওর মধ্যে উপস্থিত আধান, ওর মধ্যে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলোর স্থান পরিবর্তন ঘটায়, স্থান পরিবর্তন ঘটিয়ে একাধিক আকৃতি লাভ করতে পারে। মনে রাখতে হবে এই আকৃতিগুলো কোনোটাই এককভাবে স্থায়ী নয়। কেমন? এই আকৃতি পাওয়ার ফলে কি হয়, অণুগুলো বা আয়নগুলোর স্থায়িত্ব বৃদ্ধি পায়। এই ঘটনাকেই বলা হচ্ছে রেজোনেন্স বা সংস্পন্দন। আর এই যে একাধিক আকৃতি পেল, এই একাধিক আকৃতি যেগুলো পাচ্ছে সেগুলোকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচারস। বিভিন্ন যে আকৃতিগুলোকে পাচ্ছে সমশক্তি সম্পন্ন, সবার কিন্তু স্টেবিলিটি সেম, প্রায় সমশক্তি সম্পন্ন যতগুলো আকৃতি পেল, সামান্য পার্থক্য থাকলেও শক্তিমাত্রা প্রায় সেম, যে স্ট্রাকচারগুলো পেল সেগুলোকে বলা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। কেমন? বা এর আরেকটা নাম হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার অর ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এবার এই কোনো একটা অণু তার রেজোনেন্সের ওপর ভিত্তি করে কীরকম স্থায়িত্ব পায়, মনে রাখো, কোনো একটা অণুর রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা যত বেশি হবে তত তার স্থায়িত্ব বেশি হবে। সাপোজ ধরো AB2 একটা অণু আর CB3 একটা অণু। AB2 রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা 3টে, CB3 রেজোনেটিং স্ট্রাকচার 5টা, তাহলে CD3টা অধিক স্থায়ী হবে। কেমন? আর একটা পয়েন্ট আছে, মনে রাখবে, কোনো একটা আয়ন বা অণুর মধ্যে রেজোনেটিং স্ট্রাকচারের জন্য বিভিন্ন চার্জ জেনারেট করে। ধরো দুটো অণু আছে যাদের রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা সমান, ধরো দুজনেই ধরো কী করেছে না 3টে করে বা 5টা করে রেজোনেটিং স্ট্রাকচার দিয়েছে, কিন্তু তার মধ্যে একটা অণু দেখা গেল রেজোনেটিং স্ট্রাকচারগুলোয় শুধু পজিটিভ চার্জ অথবা শুধু নেগেটিভ চার্জ বর্তমান। আর একটা অণুর ক্ষেত্রে দেখা গেল নেগেটিভ এবং পজিটিভ চার্জ মিলিয়ে মিশিয়ে আছে। মনে রাখবে, যেখানে সিঙ্গেল চার্জ থাকবে, একই ধরনের চার্জ থাকবে, সেটা অধিক সুস্থিত হবে। তেমন এটা হচ্ছে সুস্থিতির শর্ত। এবার আমরা একবারে চলে যাচ্ছি যে রেজোনেটিং স্ট্রাকচার আমরা কিভাবে আঁকবো। তোমাদের পরে যে একটা আয়ন দিয়ে দিল বা একটা অণু দিয়ে দিল, বললো এর রেজোনেটিং স্ট্রাকচার তুমি অঙ্কন করো, সেটা আমরা কিভাবে আঁকবো তার এক্সাম্পল দেখাচ্ছি আমি। দেখো, ফার্স্ট দেখো আমরা CO3 অণুর রেজোনেটিং স্ট্রাকচার, CO3 2 এর রেজোনেটিং স্ট্রাকচার করব। তাহলে আগে বন্ধন গঠনের সময় আমি আগেই বলেছিলাম এগুলো কিভাবে আঁকবো। কার্বন কটা বন্ধন করতে পারে? 4টে।
তাহলে এই যদি কার্বন হয়, এখানে কার্বন কি সংকরায়িত আছে? কার্বন এখানে দেখো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে sp2 সংকরায়িত আছে। যদি এমনি হিসেব করো, হাইব্রিডাইজেশন দিয়ে হিসেব করো, তাহলে sp2 সংকরায়িত আছে। তাহলে কি স্ট্রাকচার? না ত্রিকোণাকার স্ট্রাকচার হবে। কেমন? তাহলে কীরকম স্ট্রাকচারে দেখো, এই ডবল বন্ড, আচ্ছা এটা একটা ধার থেকে আঁকি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে সি, এই ডবল বন্ড সিঙ্গেল বন্ড ও মাইনাস, সিঙ্গেল বন্ড ও মাইনাস, এই হচ্ছে ওর রেজোনেটিভ, এটা হচ্ছে ওর দেখতে বলেছিলাম। অক্সিজেন যদি নেগেটিভ চার্জ দিয়ে থাকে তখন সেটা সিঙ্গেল বন্ড হয়, এটা ওর দেখতে হবে। এবার এখানে দেখো এই অক্সিজেনটা কি বললাম, পাই বন্ধন আর চার্জের মুভমেন্ট হবে। তাহলে এখানে একটা পাই বন্ধন আছে, এটা ধরো পাই বন্ধন আছে, এটা পাই বন্ধন আছে। তাহলে এই পাই বন্ধনটা এখানেও থাকতে পারতো, কি হতে পারতো, এখানে ডবল বন্ড হলো। আবার এই পাই বন্ধনটা এখানেও থাকতে পারতো, এখানে ডবল বন্ড হলো। আবার এটা বলতে পারি চার্জটা আবার এখানেও, এর চার্জটা এখানেও থাকতে পারতো, এর চার্জটা এখানেও থাকতে পারতো। কি বললাম বুঝতে পারলে? মানে পাই বন্ধন এবং চার্জগুলোর মুভমেন্ট হতে পারে। আমরা এখানে এই দুটো, আমি এখানে যদি নাম্বারিং করি, এখানে ধরো 1 নম্বর কার্বন অক্সিজেন ধরলাম, এটা ধরো 2 নম্বর অক্সিজেন ধরলাম, এটা ধরো 3 নম্বর অক্সিজেন ধরলাম। আমি কি বলছি, এই যে ডবল বন্ডটা 2 নম্বরে আছে, তার জায়গায় 1 নম্বর ডবল বন্ড আমি আঁকতে পারতাম। কেউ বলো না আমি এখানে ডবল বন্ড আঁকতাম, আঁকতেই পারতো। কেউ বলো না আমি এখানে ডবল বন্ড আঁকতাম, স্যার আঁকতেই পারতো। যদি এখানে ডবল বন্ড করে তাহলে এখানে আর এখানে নেগেটিভ চার্জ, যদি এখানে ডবল বন্ড করে তাহলে এখানে আর এখানে নেগেটিভ চার্জ। কেমন? তাহলে এই যে তিনজন বললো 3 ধরনের আঁকতে পারতো, ওই যে ধরনের আঁকতে পারতো, যে স্ট্রাকচারগুলো আঁকতে পারতো সেগুলোকেই বলা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। সেগুলোকেই তোমাকে আঁকতে হবে। তাহলে এখানে কম্বিনেশন কি হতে পারে, 2 ডবল বন্ড আছে, 2 আমি ডবল বন্ড এঁকেছি, এটা 1 ডবল বন্ড থাকতে পারে, এটা 3 ডবল বন্ড থাকতে পারে, এর বেশি আর কিছু হতে পারে না। যখন 2 ডবল বন্ড থাকবে তখন 1 আর 3 হচ্ছে নেগেটিভ চার্জ, তখন 1 থাকবে তখন 2 আর 3 নেগেটিভ চার্জ, তখন 3 থাকবে তখন 1 আর 2 নেগেটিভ চার্জ। কেমন? তাহলে এবার আমি যাচ্ছি, দেখো কীভাবে করছি। দেখো অনেকে এরকম আমি তীর চিহ্ন ঘুরিয়ে ঘুরিয়ে করবো, অনেকে তীর চিহ্ন ঘুরিয়ে করতে পারবে না, তারা এমনি আঁকলেই হবে। তাহলে এই যদি এই ইলেকট্রনগুলোকে বন্ধন গঠন করতে দেয়, তাহলে এই কার্বনটা কটা বন্ধন হয়ে যাচ্ছে, 1 2 3 4 5টা কার্বন 4টে বন্ধন করে, এই বন্ধনটাকে তুলে দিল। তাহলে আমরা কি স্ট্রাকচারটা পেলাম, সি সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস। কারো যদি এইভাবে করতে অসুবিধা হয় তারা শুধু এই স্ট্রাকচারটা আঁকবে, তাতেই হবে। কেমন? এবার কে ডবল বন্ড পেতে বাকি রয়েছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর ডবল বন্ড পেলো, এ ডবল বন্ড পেতে বাকি আছে, তাই এ ইলেকট্রন ফেললো, এ কি করলো, এর চার্জটা তুলে নিল। তাহলে কি হলো, সি সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস। কেমন? ক্লিয়ার? এবার দেখো এই যে এইগুলোকে বলা হচ্ছে, এর চেয়ে বেশি কিন্তু আর হবে না। আর কোনো স্ট্রাকচার আবার যদি তুমি করতে যাও আগের কোনোটাতেই ফিরে আসবে। তাহলে এই হচ্ছে CO3 2- এর রেজোনেটিং স্ট্রাকচার। এবার কথা, একটা কোশ্চেন আছে এখান থেকে, ভালো করে শোনো। এটা একটা কোশ্চেন আছে যে CO3 2- এর প্রত্যেকটা CO বন্ধন সমতুল্য হয় কেন? সমতুল্য মানে একই দৈর্ঘ্য বিশিষ্ট হয় কেন? তাহলে প্রথমে কীভাবে অ্যান্সারটা লিখতে হবে। CO3 2- এর রেজোনেটিং স্ট্রাকচারগুলি হলো বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলি হলো নিম্নরূপ। আঁকলে দিয়ে বললে স্ট্রাকচার লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা CO বন্ধন একবার দ্বিবন্ধন, একবার এক বন্ধন চরিত্র লাভ করেছে, তাই না? প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা CO বন্ধন দ্বিবন্ধন চরিত্র আছে, এক বন্ধন প্রত্যেকটা। যার কারণে প্রত্যেকটা CO বন্ধনের প্রকৃতি হচ্ছে আংশিক দ্বিবন্ধন, না পুরোপুরি দ্বিবন্ধন না পুরোপুরি এক বন্ধন, আংশিক দ্বিবন্ধন চরিত্র। যার কারণে প্রত্যেকটা CO বন্ধনের বন্ধন দৈর্ঘ্য সমান হয় বা সমতুল্য হয়। কেমন? এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে CO3 2- এর রেজোনেটিং স্ট্রাকচার। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে ClO4-। আমি তোমাদের 3টেকে নিয়ে আলোচনা করব, বাকিগুলো একটু নিজেরা করবে বাকি। ClO4-। তাহলে দেখো ClO4- এর কম্বিনেশন কি হতে পারে। মানে ClO4-। এখানে কি ক্লোরিন কি হাইব্রিডাইজ, যদি ভালো করে লক্ষ্য করো ক্লোরিন দেখবে এখানে sp3 হাইব্রিডাইজ আছে, ক্লোরিন এখানে sp3 হাইব্রিডাইজড আছে। তাহলে sp3 হলে কি হয়, চতুস্তলক হয়। কিন্তু চতুস্তলক আঁকলে আমাদের এই রেজোনেটিং স্ট্রাকচারটা দেখাতে একটু অসুবিধা হয় বলে আমি অন্যভাবে আঁকছি। দেখো Cl
ডবল বন্ড ও, এভাবে আঁকা যায়, কোনো অসুবিধা নেই। ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড। যেমন এটা হচ্ছে ওর স্ট্রাকচার। ধরো 7টা বন্ধন, তার মধ্যে 3টে পাই আছে, তাহলে 4টে sp3। এবার দেখো এখানে কি কি, আমি যদি অক্সিজেনগুলোকে নাম্বারিং করি, 1 2 3 4, তাহলে কি কি কম্বিনেশন হতে পারে? 1 সিঙ্গেল বন্ড হতে পারে, 2 সিঙ্গেল বন্ড হতে পারে, 3 O4 মাইনাস এর কত রকম কম্বিনেশন হতে পারে? দেখো 1 নম্বরে এখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে এটা 2 নম্বরে থাকতে পারে, 3 নম্বরেও থাকতে পারে, 4 নম্বরেও থাকতে পারে। তাহলে মোট রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা কটা? মোট রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা হবে 4টে এখানে। কেমন? তাহলে কম্বিনেশন দেখে আমাকে করতে হবে। যখন 1-এ থাকবে তখন 2 3 4টে হচ্ছে ডবল বন্ড, 2-এ থাকলে 3 4 1 ডবল বন্ড, এইভাবে চলবে। কেমন? তাহলে এর স্ট্রাকচারগুলো কি কি হতে পারে তোমরা তীর চিহ্ন ঘুরিয়ে ঘুরিয়ে। আর হ্যাঁ, আরো একটা কথা মনে রাখবে, রেজোনেটিং স্ট্রাকচার থেকে একটা থেকে যখন অন্যটায় আঁকছি, দেখো আমি কিন্তু এইভাবে তীর চিহ্ন, দুদিকে মুখে তীর চিহ্ন দিচ্ছি, এইভাবে কিন্তু তীর চিহ্ন দিতে হবে। এটাই কিন্তু রেজোনেটিং স্ট্রাকচারের জন্য এটা বাধ্যতামূলক। তাহলে এরপরটা কি হচ্ছে, এ তার চার্জটা এখানে ফেলছে, ডবল বন্ড করছে, তখন এ তার চার্জটা উঠিয়ে দিচ্ছে। কেউ আবার উল্টো দিক দিয়েও করতে পারো, আমার এটা সুবিধা বলে আমি এটা করছি। তাহলে সিএল, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও। পরেরটা কি হবে? পরেরটা এ ফেললো ওর চার্জটা এখানে, তখন এ বন্ধনটা তুলে দিল। তাহলে সিএল, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ডবল বন্ড ও। এ আবার চার্জটা এখানে ফেললো, এ তখন এখানে তুলে দিল। তাহলে পরেরটা কি হবে? তাহলে সিএল, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও। দেখো আর কোনো কম্বিনেশন হবে না। তাহলে এইগুলো হচ্ছে ওর রেজোনেটিং স্ট্রাকচার। একই আগেরটা যেমন একটা কোশ্চেন বললাম, প্রত্যেকটা সিও বন্ধন কেন সমতুল্য, এখানেও ওই কোশ্চেনটা হতে পারে, প্রত্যেকটা সিএল ও বন্ধন কেন সমতুল্য। যেমন একই ধরনের অ্যান্সার, রেজোনেটিং স্ট্রাকচার এঁকে যেটা বললাম, প্রত্যেকটা সিএল ও বন্ধন আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। নেক্সট লাস্ট আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে SO4 2-A। এটা কিন্তু একটু ডিফিকাল্ট, পরীক্ষার আগের দিনও এটা তোমাকে একটু রেজোনেটিং স্ট্রাকচারটা দেখিয়ে নিতে হবে SO4 2- এর ক্ষেত্রে। দেখো SO4 2-, SO4 2-, এখানে সালফার কি হাইব্রিডাইজড আছে না? sp3। করে দেখো sp3 হবে। তাহলে এখানে স্ট্রাকচারটা কীরকম হবে? বলে চতুস্তর হওয়ার কথা, কিন্তু আমরা এইভাবে আঁকবো, ও মাইনাস, ডবল সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও, ডবল বন্ড ও। এখন এখানে যদি আমরা অক্সিজেনগুলোকে নাম্বারিং করে নিই, আঁকতে সুবিধা হয়। তাহলে কি 1 2 3 4। এবার কম্বিনেশন কি কি হতে পারে? দেখো কম্বিনেশন হতে পারে 1 2 যেমন আছে, সিঙ্গেল বন্ড হলো, সিঙ্গেল বন্ডকে আমরা ধরে করছি। এরকমও হতে পারে 1 আর 3 হতে পারে, 2 আর 3 হতে পারে। কেমন? আচ্ছা 1 ধরে সব করে করি আগে, তারপর দেখো 1 2 1 3 হতে পারে, 1 4 হতে পারে, এটা একটা কম্বিনেশন হতে পারে। এবার দেখো 2 3 হতে পারে, 2 4 হতে পারে। কেমন? আর এটা কি হতে পারে? 3 4, এই কম্বিনেশন হতে পারে। দেখো 6টা কম্বিনেশন হতে পারে। কিসে বললাম? সিঙ্গেল বন্ডে চার্জ দিয়ে, তাই না? তাহলে এই কটাকে, এই 6টাকে আমাকে আঁকতে হবে। কেমন? তাহলে এই হচ্ছে কম্বিনেশন, এই 6টাকে আমাকে আঁকতে হবে। চলো আমি দেখাই 6টাকে। তাহলে পরপর দেখাচ্ছি। দেখো তাহলে প্রথম কি 1 আর 3, তার মানে এখানে আর এখানে আমার সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে এস, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও। এটা একটা। তারপরে যাচ্ছি 1 আর 4 এর কম্বিনেশনে যাচ্ছি। এটা দেখো সালফার, সিঙ্গেল বন্ড এ মাইনাস, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও, ডবল বন্ড ও হলো। নেক্সট আমরা কিসে যাচ্ছি না
2, 3 এর কম্বিনেশনে যাচ্ছি, এস ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও। তারপর আমরা কিসের কম্বিনেশনে যাব না, 2, 4 এর কম্বিনেশনে যাব, সালফার সিঙ্গেল বন্ড 2 এটা মাইনাস, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও। তারপর আমরা কিসের কম্বিনেশনে যাব না, 3, 4 এর কম্বিনেশনে যাব, সিঙ্গেল বন্ড ডবল বন্ড ও, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, সিঙ্গেল বন্ড ও মাইনাস। এটা বাদে তুমি আর যাতে ইচ্ছা যাও, তুমি কিন্তু সেই আগের এর মধ্যে কোনোটা একটা কোনোটায় ফিরে আসবে। এবার বলতে পারো যে তীর চিহ্ন দেখাও, তীর চিহ্ন দেখাতেই পারো। যেমন এর ক্ষেত্রে কি হয়েছে, এর ক্ষেত্রে ঘটনাটা হয়েছে এ এখানে ফেলেছে, তার জন্য এটা উঠে গেছে, একে নিয়ে দেখো। তারপরেরটা কি হয়েছে, তারপরটা দেখো এ এখানে ফেলেছে, যার জন্য এটা এখানে উঠে গেছে। কেমন? তাহলে এইভাবে আমরা কিন্তু সবকটাই দেখাতে পারবো। এইভাবে আমরা তীরচিহ্ন ঘুরিয়ে দেখাতে পারবো। যদি কারো তীরচিহ্ন দিয়ে দিয়ে অসুবিধা হয়, তারা এইভাবে করে নেবে, তারপর তীরচিহ্ন বসিয়ে দেবে। কেমন? তাহলে এখানে দেখো SO4 2 মাইনাসের 6টা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিভ স্ট্রাকচার হবে, এবং প্রত্যেকটা SO বন্ধন সমতুল্য হবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা SO বন্ধন একবার দ্বিবন্ধন, একবার এক বন্ধন চরিত্র লাভ করছে। ক্লিয়ার? তাহলে এই গেল ডাইপোল মোমেন্ট আর রেজোনেন্স, বাড়িতে করে ফেলো। নেক্সট দিন আমাদের টপিক হচ্ছে হাইড্রোজেন বন্ড, সেটা ইন্টারমলিকিউলার অ্যান্ড ইন্টারমলিকিউলার। হাইড্রোজেন বন্ড টপিকটা বাকি রয়েছে আমাদের। আর কি বাকি রয়েছে, কেউ একজন বলেছিল যে অসমযোজী বন্ধনের ব্যাপারটা একটু অসুবিধা আছে, সেই অসমযোজী বন্ধনটা বলবো আবার, আর সেখানে দুটো কোশ্চেন আমি আলোচনা করব। আর মলিকিউলার অরবিটাল থিওরি, এই তিনটে পার্ট আমাদের বাকি আছে, আর আমাদের 2 দিন মতন এই চ্যাপ্টারটা শেষ করতে লাগবে। কেমন?